চিন্ময় কৃষ্ণ গ্রেফতার ইস্যুতে আবারও উত্তপ্ত বাংলাদেশ ভারত সম্পর্ক। ইসকনের বিরুদ্ধে এত অভিযোগ কেন? লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে অনিশ্চয়তা। যুদ্ধ বন্ধের প্রভাব গাজায় পড়বে কি? পাকিস্তানি ইমরানের মুক্তির দাবিতে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার, হঠাৎ কেন সরে গেল পিটিআই? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। সম্প্রতি ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরই উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ভারত। আর একে অনধিকার চর্চা বলে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে ইসকনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। ফলে প্রশ্ন উঠছে, কি ধরনের সংগঠনে ইসকন, কি কাজই বা করে থাকে তারা? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরই ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠছে, কি ধরনের সংগঠন এই ইসকন, কি কাজই বা করে থাকে তারা? ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভগবত গীতার প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি। তিনি পড়ালেখা করেছেন খ্রিস্টানদের চার্চে। গুঞ্জন রয়েছে, ইসকনের পরিচালনায় যোগসাজশ রয়েছে ইহুদিদের। এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন, উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির। তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ। আর সেসব দেশের তালিকা করলে শুরুতেই আসবে মালয়েশিয়ার নাম। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। ইসকনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে চীনেও। শিয়া শাসিত ইরানেও ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। সম্পূর্ণ নিষিদ্ধ না করলেও ইসকনের কার্যক্রম আংশিক নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রয়েছে। ঢাকার স্বামীবাগ মন্দির বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত। অভিযোগ রয়েছে, 2 বছর পূর্বে স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। এছাড়াও বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইসকন সদস্যদের নাম। ফলে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। 4000-এর বেশি মানুষকে হত্যার পর বুধবার থেকে কার্যকর হলো বহু আকাঙ্ক্ষিত লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েলের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব আর লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্বস্তি প্রকাশ করলেও ইসরায়েলের যুদ্ধবিরতি মানার প্রতিশ্রুতিতে সন্দিহান লেবাননবাসী। আর এই যুদ্ধবিরতির কোনো প্রভাব পড়বে না গাজা যুদ্ধে। এতে চরম হতাশা প্রকাশ করেছে গাজাবাসী। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। দৃশ্যটি লেবাননের রাজধানী বৈরুতের। বহু প্রত্যাশিত লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার আগে বৈরুতের একাধিক অবস্থানে ব্যাপক বিমান হামলা চালিয়ে 20 জনের বেশি লেবাননবাসীকে হত্যা করে ইসরায়েল।
হামলা হয়েছে বৈরুতের আশেপাশের শহরতলিতে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, যা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎকে। আলোচনায় ঘুরে ফিরে আসছে আসলেই কি যুদ্ধবিরতির প্রতি আন্তরিক ইসরায়েল? রক্তপাত আর স্বজন হারানোর কষ্ট বুকে চাপা দিয়ে নতুন করে হামলা শুরুর উস্কানি থেকে বিরত থাকতে পারবে কি হিজবুল্লাহ সহ প্রতিরোধ যোদ্ধারা? যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে লেবাননে যুদ্ধবিরতির সুখবর দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েলের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী হিজবুল্লাহ বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর চেষ্টাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছে ইসরায়েল, চরম মূল্য দিয়েছে ইরান ও তাদের মদতপুষ্ট বাহিনী। ইসরায়েলকে নিরাপদ করতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা আর এই অঞ্চলের সীমান্তে শান্তি আর উন্নয়ন নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে এই কৌশলগত অর্জনকে ব্যবহার করে ইসরায়েলকে আরও শক্তিশালী হতে হবে। সৌদি আরবের সাথেও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ঐতিহাসিক চুক্তি শিগগিরই সই হবার বিষয়েও আশাবাদী যুক্তরাষ্ট্র। চুক্তি শর্ত অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে লেবাননের সেনাবাহিনী আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সম্পূর্ণ ভূখণ্ডে নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। প্রত্যাহার করা হবে ইসরায়েলের সেনাবহর। যুদ্ধবিরতি সফল করতে জাতিসংঘ সার্বিক সহায়তা দেবে বলেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর মাধ্যমে সহিংসতার অবসান হবে বলে আশাবাদী তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে হিজবুল্লাহর সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, শীর্ষ নেতৃত্ব তো বটেই, ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডারও। অবশ্য পরিস্থিতির কারণেই যে যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হয়েছে তা এড়ায়নি নেতানিয়াহুর ভাষণে। মূলত ৩টি কারণে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। প্রথমত, ইরানের হুমকির দিকে মনোযোগ দেয়া, দ্বিতীয়ত ইসরায়েলের সেনা সদস্যদের বিশ্রামের সুযোগ দেয়া, তৃতীয়ত অস্ত্র আর গোলাবারুদের চালান হাতে পেতে দেরি হওয়া। যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর তৎপরতা থামবে না বলে জানিয়েছেন সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তা আর লেবাননের পার্লামেন্ট সদস্য হাসান ফাদাল্লাহ। বলেছেন, বাস্তুচ্যুত লেবানিজদের পুনর্বাসন আর দেশের ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে কাজ করবে হিজবুল্লাহ। এখন দেখার বিষয় আগ্রাসন প্রতিরোধ আর সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে লেবাননের রাষ্ট্রীয় সংস্থাগুলো কি পদক্ষেপ নেয়। আমরা নিশ্চিত করছি হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত থাকবে, সীমান্তেও হিজবুল্লাহর অবস্থান আগের মতোই থাকবে। এদিকে যুদ্ধবিরতির খবরে বাস্তুচ্যুত লেবাননবাসী বেঁচে থাকা স্বজনদের নিয়ে নিজ নিজ এলাকায় ফেরার প্রস্তুতি নিলেও ভরসা রাখতে পারছে না ইসরায়েলের আশ্বাসে। স্বস্তির পরিবর্তে মনে উঁকি দিচ্ছে নানা অনিশ্চয়তা। কেউ শত্রুর আশ্বাসে বিশ্বাস করে না। আমরা ঘরে ফিরলে ইসরায়েল গণহত্যা চালাতে পারে, তাই প্রতিরোধ যোদ্ধাদের আশ্বাসের অপেক্ষায় আছি। ইসরায়েল প্রতিদিনই সিদ্ধান্ত পরিবর্তন করে, তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমাদের গ্রামের প্রায় অর্ধেক এলাকা তারা ধ্বংস করে দিয়েছে। লেবাননবাসী অনিশ্চয়তায় থাকলেও যুদ্ধবিরতির খবরে প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। প্রতিবাদী প্ল্যাকার্ড, ব্যানার আর স্লোগানে এতে অংশ নেন হিজবুল্লাহর হামলায় নিরাপত্তা শঙ্কায় বাস্তুচ্যুত ইসরায়েলিরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের পক্ষ নেয় গত 1 বছরের বেশি সময়ে ইসরায়েলের বর্বর হামলায় হত্যার শিকার হয়েছেন 4000-এর বেশি লেবাননবাসী। আর হিজবুল্লাহর হামলায় সীমান্ত ঘেঁষা ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 45 বেসামরিক মানুষ আর দক্ষিণ লেবাননে সীমান্তের ভেতরে পাল্টাপাল্টি যুদ্ধে 70 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না এমন ঘোষণা দিয়েও হঠাৎ আন্দোলন বিক্ষোভ থেকে সরে গেল তার দল পিটিআই। বুধবার ভোরে এক বিজ্ঞপ্তিতে পিটিআই জানায়, নিরাপত্তা বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে তারা। ইমরান খানের নির্দেশে এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি করেছে পিটিআই। তারা বলেছে, সরকারের চরম দমন, নিপীড়ন আর ব্যাপক ধরপাকড়ের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে বিক্ষোভ কর্মসূচি। তবে এতে হতাশা প্রকাশ করেছে অনেক বিক্ষোভকারী।
তাদের অভিযোগ, বিক্ষোভ কর্মসূচিতে পিটিআই এর হাইকমান্ড দলকে যথাযথভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। রাজধানী ইসলামাবাদে যে সড়কগুলোতে অবস্থান নিয়েছিল বিক্ষোভকারীরা, বুধবার সকাল থেকে সেসব জায়গায় ছিল পুরো ফাঁকা। ভাঙা গ্লাস আর পুড়ে যাওয়া গাড়িগুলো সরাতে ব্যস্ত কর্মীরা ছাড়া আর কোনো বিক্ষোভকারীকে দেখা যায়নি সেখানে। যে কোনো নাশকতা এড়াতে মোতায়েন ছিল সেনা সদস্য ও নিরাপত্তা বাহিনী। ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে গেল 24 নভেম্বর ইসলামাবাদের দিকে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি চকে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন। সেখানে পুলিশ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে পুলিশ, রেঞ্জার্স এবং পিটিআই এর মোট 6 জন নিহত হয়। চলে গণহারে গ্রেফতার। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এই আন্দোলন কর্মসূচির শীর্ষ 2 নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। কূটনীতির আড়ালে গুপ্তচর বৃত্তির অভিযোগে আবারও এক ব্রিটিশ নাগরিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে মস্কো। চলতি বছর একই অজুহাতে আরো 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এ ব্যাপারে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই অভিযোগের ভিত্তি নেই বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। কূটনীতির আড়ালে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে একজন ব্রিটিশ নাগরিককে বহিষ্কার করেছে রাশিয়া। অভিযুক্ত ব্যক্তিকে দেয়া হয়েছে অচিরেই দেশ ছেড়ে চলে যাওয়ার কঠোর নির্দেশ। 26 নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বহুদিন থেকেই বহিরাগতদের সন্দেহের চোখে দেখে রুশ নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা এজেন্সি ফেডারাল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। অন্য দেশের কূটনীতিকরা রাশিয়াতে ডিপ্লোম্যাটিক ফ্যাসিলিটি পেলেও তাদের উপর রাখা হয় কড়া নজর। এর জেরেই গত আগস্ট মাসে 6 কূটনীতিক বহিষ্কারের পর আবারও গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন আরেক ব্রিটিশ নাগরিক। সাম্প্রতিক সময়ে ব্যাপক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। গুপ্তচর বৃত্তি ঠেকাতে নেয়া কার্যক্রমের সময় মস্কো দূতাবাসে ব্রিটিশ গোয়েন্দা উপস্থিতি পেয়েছে এফএসবি। ব্রিটিশ এই নাগরিকের বিরুদ্ধে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকি এমন নাশকতামূলক কাজ পরিচালনা করার প্রমাণও খুঁজে পেয়েছে তারা। তাই ওই কূটনীতিককে জরুরি বহিষ্কার করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এই ঘটনার জেরে আরও জটিলতার দিকে গেল গোটা অবস্থা। রুশ গোয়েন্দা সংস্থার দেয়া বিবৃতি অনুসারে ব্রিটিশ কূটনীতিকের নাম এডওয়ার্ড উইলকেস। দূতাবাসে তার পদবি ছিল সেকেন্ড সেক্রেটারি। এফএসবির দেয়া তথ্যে জানানো হয়, এই বছর গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কৃত 6 ব্রিটিশ কূটনীতিকের একজনের পরিবর্তে কাজে যোগ দিয়েছিলেন এডওয়ার্ড। ঘটনার জবাবদিহি চাইতে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত নিগেল ক্যাসিকে তলব করেছে দেশটির সরকার। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে ঠান্ডা যুদ্ধের সময়ের মতো পড়তির দিকে আছে রাশিয়া ও ব্রিটেনের সম্পর্ক। রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের পক্ষে কাজ করছে ব্রিটেন। একই সাথে ইউক্রেনে অস্ত্রও পাঠাচ্ছে দেশটি। সম্প্রতি প্রথমবারের মতো রাশিয়া জানিয়েছে তাদের বিরুদ্ধে হামলায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ব্যবহার করেছে ইউক্রেন। কূটনীতিক বহিষ্কারের মধ্য দিয়ে নিজেদের শত্রুতার কথাই যেন প্রকাশ্যে জানান দিল মস্কো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। একটি কলার দাম 10 টাকা থেকে শুরু করে বেশি হলে 15 থেকে 20 টাকা হতেই পারে, কিন্তু সেই একই কলা কিনতে কেউ খরচ করেছে 75 কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক নিলামে এই দামে একটি কলা কিনেছেন চীনা এক ধনকুবের। কিন্তু কলাটির এত মূল্য কেন? কি আছে এই কলায়? হাফিজুল ইসলামের আরেকটি টেস্ট রিপোর্ট। শখের তোলা 80 টাকা। বহু পুরনো এই প্রবাদের নানা রকম উদাহরণ আমরা দেখেছি, কিন্তু তাই বলে মাত্র 35 সেন্ট দিয়ে এক বাংলাদেশি দোকান থেকে কেনা কলার দাম কিভাবে 75 কোটি টাকা হয়?
সম্প্রতি ঠিক এই ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের সদেবিজ নামের প্রতিষ্ঠানের নিলামে $6.2 মিলিয়ন বিক্রি হয়েছে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা। অন্য আগ্রহী ক্রেতাদের চেয়ে বেশি দাম দিয়ে এটি কিনেছেন একজন চীনা বংশোদ্ভূত আর্ট কালেক্টর। কিন্তু খাওয়ার উপযুক্ত একটি কলার দাম এত বেশি কেন? রূপালী রঙের টেপ দিয়ে সাদা রঙের দেয়ালে আটকানো হলুদ রঙের কলাটি সত্যিকারের একটি ফল, কিন্তু এর পাশাপাশি এটি একটি শিল্পকর্ম। ইটালীয় শিল্পী মারিজিও কাতেলানের বহুল আলোচিত ইনস্টলেশন আর্ট কমেডিয়ান। 2019 সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি প্রদর্শনীতে হয়েছিল কমেডিয়ানের প্রথম প্রদর্শন। সেই সময় দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন একজন। পরবর্তীতে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেয়া হয়। তখন থেকেই শিল্প দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয় সাধারণ ফল থেকে অসাধারণ হয়ে ওঠা কলার এই শিল্পকর্ম। এখন প্রশ্ন উঠতে পারে, 2016 সাল থেকে চলছে বিশেষ এই কলা শিল্পের প্রদর্শনী, এতদিন কিভাবে টিকে আছে কলাটি? উত্তর হচ্ছে, এত বছর ধরে একটি কলাই দেখানো হচ্ছে বিষয়টা সেরকম না। দেয়ালে আটকানো কলা পচে গেলে নতুন কলা কিনে এনে পুরনোটা পাল্টে দেয়া হয়। কলা পচে গেলে কিভাবে সেটি পাল্টাতে হবে সেটার টিউটোরিয়ালও দেয়া হয়েছে এবারের নতুন মালিককে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, এবারের নিলামে যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি নিউ ইয়র্কের ম্যানহাটনের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র 35 সেন্টে কেনা হয়েছে। এই দফায় শিল্পকর্মটির ক্রেতা চীনা ধনকুবের জাস্টিন সানের ইচ্ছা, তার কেনা শিল্পকর্মের অংশ সত্যিকারের কলাটি তিনি পচে যাওয়ার আগেই খেয়ে ফেলতে চান। তাহলে এত দাম দিয়ে কেন কিনেছেন এই আর্ট পিস? পাওয়া যায়নি সেটার কোনো উত্তর। 2021 সালে মার্জিও কাতিলানের এই কমেডিয়ান বিক্রি হয়েছিল $1.2 লাখ। কয়েক বছরে দাম বেড়েছে প্রায় 50 গুণ। এই দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়িক কোনো যুক্তি নেই। তবে দেয়ালে টেপ দিয়ে লাগানো কলা ছাড়াও ইটালীয় শিল্পী কাতেলান ভিন্নধর্মী কাজের জন্য বেশ পরিচিত মুখ। এর আগে 18 ক্যারেট সোনা দিয়ে তিনি বানিয়েছিলেন স্বর্ণের এক টয়লেট। আমেরিকা নামের সেই শিল্পকর্ম বিশ্বজুড়ে হয়েছিল খবরের শিরোনাম। এবার বহুমূল্যে কলা বিক্রি করে তিনি প্রমাণ করলেন শিল্পের দুনিয়ায় আর্থিক হিসাব নিকাশ অচল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।